তো অল অ্যাবাউট জেকা এক্সাম অ্যান্ড ব্যাচ ডিটেলস। প্রথমে জেকা এক্সাম কেন দেবো, বা জেকা এক্সামটা আসলে কিসের জন্য হয় সেটা জানি। সবাই তোমরা জানো যে জেকা এক্সামটা আমরা কিসের জন্য দিই? এমসিএ তে অ্যাডমিশনের জন্য। আর কোথায় অ্যাডমিশন হবে সেটা ওয়েস্ট বেঙ্গলের, কারণ এই এক্সামটা কন্ডাক্ট করে ডাব্লিউবিজেই বোর্ড। আর এই এক্সামটা ওএমআর বেসড হবে, কোনো সিবিটি এক্সাম হয় না, ওএমআর বেসড এক্সাম হবে। পেন পেপার নিয়ে আমাদের ওএমআর এক্সাম দিতে হবে, ঠিক আছে? কারো যদি ওএমআর এক্সাম আগেও দেওয়া থাকে তাহলে তোমরা তো বুঝতেই পারছো। আর যদি কারোর কাছে ওএমআর এক্সাম নতুন হয় তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা মক টেস্ট দেবে, এখানে দিতে দিতে তোমরা শিখে যাবে যে ওএমআর এক্সাম অ্যাকচুয়ালি আমরা কিভাবে দেবো। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা জানবো। এক্সামের কোশ্চেন প্যাটার্নটা কি হবে ভালো মতো বলে দিচ্ছি। পুরো কোশ্চেন প্যাটার্নটা, কোশ্চেনের ফরম্যাট সবগুলো আমি বলে দেবো। জেকা এক্সামে দুই ধরনের কোশ্চেন হবে, একটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান, একটা ক্যাটাগরি টু। ক্যাটাগরি ওয়ান থাকে এমসিকিউ বেসড এক্সাম। এটা হচ্ছে আমাদের হয় এমসিকিউ, যেখানে একটা কোশ্চেনেরই একটাই অ্যান্সার হবে, একটা কোশ্চেনের একটাই সঠিক অ্যান্সার হবে। আর একটা থাকে এমএসকিউ, এটা একটু নতুন। এমএসকিউ তে কি হয়? এমএসকিউ তেও চারটি অপশন থাকবে, কিন্তু অ্যান্সার, ঠিক অ্যান্সার কোনটা হবে সেটা একটা অ্যান্সারও ঠিক হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, আবার সবগুলোই ঠিক অ্যান্সার হতে হবে, হতে পারে। ফুল মার্কস আমরা তখনই পাবো যখন সব ঠিক অ্যান্সার আমরা মার্ক করে আসবো। এটা হচ্ছে এমএসকিউ টাইপ। এমসিকিউ তে যেরকম একটা কোয়েশ্চেনের একটাই ঠিক অ্যান্সার হবে, এমএসকিউ তে একটা কোয়েশ্চেনের একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, আবার সবগুলো চারটেও অ্যান্সার ঠিক হতে পারে। এটা হচ্ছে এমসিকিউ আর এমএসকিউ। টোটাল তোমাদের 80খানা কোয়েশ্চেন থাকবে ক্যাটাগরি ওয়ানে, আর ক্যাটাগরি টু তে 20টা। টোটাল কোয়েশ্চেন 100টা, আর মার্কস হচ্ছে 120। এখানে 80টা কোয়েশ্চেনে 80 নাম্বার, আর এখানে 20টা কোয়েশ্চেনের হচ্ছে 40 নাম্বার। পার কোয়েশ্চেন 2 করে থাকে। ক্যাটাগরি টু এমএসকিউ তে পার কোয়েশ্চেন 2 করে থাকে। তো এই জন্য টোটাল 100টা কোয়েশ্চেনে 120 নাম্বার, 120তে আমাদের যেটা এক্সাম হচ্ছে, ঠিক আছে? এমসিকিউ তে নেগেটিভ মার্কিং আছে। যদি তোমরা একটা ভুল করো তো 1/4, মানে হচ্ছে -0.25, 0.25 বাদ যাচ্ছে যদি আমরা ভুল অ্যান্সার করি। এখানে নো নেগেটিভ মার্কস, যদি তুমি ভুল করো তো 0, অ্যাটেন্ড না করলেও 0। ক্যাটাগরি ওয়ানে ভুল করলে -0.25, আর যদি ছেড়ে দাও তো 0, ঠিক হলে 1। ক্যাটাগরি টু এমএসকিউটা যদি ভুল হয় তো 0, যদি ছেড়ে দাও তো 0। আর যদি সঠিক অ্যান্সার করো, যতগুলো মানে অপশনই অ্যান্সার ঠিক হবে, যদি সবগুলো আমরা ক্লিক করতে পারি তাহলে ফুল মার্কস, না হলে পার্শিয়াল মার্কস দেয়। পার্শিয়াল মার্কসটা আমি বলে দিচ্ছি কিভাবে পার্শিয়াল মার্কসটা বের করে। আচ্ছা, এবার ক্যাটাগরি টুটা একটু ভালো মতো বুঝি, কারণ এমসিকিউ জিনিসটা তোমরা আগেও পড়েছো। আর নেগেটিভ মার্কিং সম্পর্কে সোজা বোঝা যাচ্ছে যে ভুল হলে -0.25, চারটে ভুল হলে 1 নাম্বার বাদ, এরকম ব্যাপারটা। কিন্তু এমএসকিউ তে তো সবটা বোঝা গেল, পার্শিয়াল মার্কসটা আবার কেমন? পার্শিয়াল মার্কস সম্পর্কে বুঝি। আমার কাছে চারটে অপশন আছে, এ, বি, সি, ডি। ধরো একটা কোয়েশ্চেনের অ্যান্সার দুটো হবে, সে কি হতে পারে? এ হবে আর বি। একটা কোয়েশ্চেনের অ্যান্সার হবে এ আর বি দুটোই। কেউ একজন এতে এটা গোল করলো, দিয়ে ছেড়ে দিল, বিটা কিন্তু গোল করলো না। বা ধরো কেউ একজন প্রথমে দুটোই করি, ধরো এ আর বি দুটোই গোল করলো। এ আর বি যদি দুটোই গোল করে তাহলে সে কত নাম্বার পাচ্ছে? পুরো 2, সে পাচ্ছে পুরো 2। এবার ধরো সে একটা গোল করলো, তাহলে কত পাবে? সে সেখানে পাবে 1 নাম্বার। এখানে মার্কস ডিস্ট্রিবিউশন এরকম হয়, আমাদের টোটাল মার্কস 2, সেটাকে আমরা ডিভাইড করি নাম্বার অফ কোশ্চেন দিয়ে, নাম্বার অফ অ্যান্সার, সঠিক অ্যান্সার কটা, নাম্বার অফ রাইট অ্যান্সার। নাম্বার অফ রাইট অ্যান্সার কে দিয়ে আমরা 2 কে ভাগ করব। এটাই হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। কিসের জন্য? ক্যাটাগরি টু এর জন্য। টোটাল নাম্বার 2। এবার ধরো চারটে কোশ্চেন তোমার অ্যান্সার হবে, ধরো না এবার তোমাদের চারটে কোশ্চেনই অ্যান্সার হবে, এ, বি, সি অ্যান্ড ডি। এই চারটে সঠিক অ্যান্সার। এবার কেউ ধরো গোল করলো কটাতে? চারটেতে। যদি সে চারটেতে গোল করে তাহলেই সে কত পাবে? পুরো 2 পাবে, ঠিক আছে? তাহলে পার কোশ্চেন আমাদের কত হচ্ছে? 0.5 করে।
পার পার সঠিক অ্যান্সার আমাদের এখানে 0.5 করে। তো সবকটা যদি অ্যান্সার করি তাহলে আমরা 2 পাচ্ছি। এবার যদি কোনো একটা মিস হয়ে যায় তাহলে এখানে আমরা 1.5 পাবো। কারণ সঠিক অ্যান্সার আমাদের এখানে 0.25 করে আসছিল। পার্শিয়াল মার্কস ক্যাটাগরি 2 তে এইভাবে ক্যালকুলেট হয়। টোটাল মার্কস 2, সেটাকে আমরা ডিভাইড করব নাম্বার অফ রাইট অ্যান্সার, কতগুলো সেই কোশ্চেনের জন্য রাইট অ্যান্সার আসছে। এবার যদি তোমার অ্যান্সার 3টে হয় তাহলে 2 কে আমরা 3 দিয়ে ভাগ করবো, পার কোশ্চেন অ্যান্সার সামথিং কিছু একটা পেয়ে যাবো। আচ্ছা, এবার আসছি কখন আমরা পুরো নাম্বারই পাবো না। এবার কখন নাম্বার পাবোই না, ধরো এমন একটা সিচুয়েশন আসলো, আমাদের অ্যান্সার হচ্ছে এ আর সি, আমাদের অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড সি। আমি কি করলাম, সি তে গোল করলাম, তাহলে সেই ক্ষেত্রে আমি 1 পেয়ে গেছি। কারণ দুটো কোয়েশ্চেন আছে, দুটো অ্যান্সার হবে এ অ্যান্ড সি। তো পার কোয়েশ্চেন আমাদের কাছে 2 করে, এই 1 করে। তো সি তে গোল করেছি, তার মানে 1 আমি পেয়ে গেছি অলরেডি। আমি এ গোল না করে আমি বি তে গোল করে দিয়েছি। তাহলে এখানে কি আমি 1 পাবো? না, এখানে আমি 1 পাবো না, যেহেতু আমি ভুল কোশ্চেনও মার্ক করে ফেলেছি। তো পুরো নাম্বারটাই হয়ে যাবে আমার এখানে 0। নাম্বার তখনই পাবো যখন সঠিক গুলোকে আমরা গোল করব। যদি কোনো একটা ভুল গোল করে ফেলি তো পুরোটাই 0 হয়ে যাবে। এটাই হচ্ছে এমএসকিউর পার্ট। এমএসকিউ বলতে হয়, এমএসকিউর পার্ট ক্যাটাগরি 2টা। তো ক্যাটাগরি 2টা কিন্তু খুবই রিস্কি জায়গা। আর নাম্বার স্কোরিং বা যদি বলো খেলা ঘোরানোর জায়গা, সেটা হচ্ছে এমএসকিউটাই। সব থেকে বেশি কনসেপ্ট এখানেই লাগবে। কারণ মনে হতে পারে তোমার এটাও ঠিক হবে ওটাও ঠিক হবে, দুটোতেই গোল করে দিলে তখন দেখা গেলো একটা ঠিক হলো একটা ভুল হলো, এরকম হয়ে যেতে পারে। আবার এরকমও হতে পারে, ধরো একটা কোশ্চেন অ্যান্সারই ঠিক, এরকম হতে পারে যে একটা কোশ্চেন অ্যান্সারই ঠিক। সবকিছু কেস আছে এখানে, ঠিক আছে? একটা কোশ্চেন অ্যান্সার ঠিক, ধরো শুধুমাত্র অ্যান্সার এ হবে, তো আমরা এতে গোল করেছি, ঠিক আছে। বা ধরো এতে গোল না করে আমরা শুধু বিতে গোল করে দিয়েছি, তাও ভুল। ভুল যদি অপশনে আমরা ক্লিক করে ফেলি বা ভুল অপশনটাকে মার্ক করি, তো আমাদের পুরোটাই ভুল। এটাই হচ্ছে এমএসকিউ পার্ট। আর এমসিকিউ নর্মাল যেরকম হয়, যেটা সঠিক সেটাতেই গোল করলে শুধু সেটাতে নাম্বার পাবে। এমএসকিউ পার্টটা এই জন্য খুব ট্রিকি ভাবে হ্যান্ডেল করতে হবে। আর এমএসকিউ পার্টটার জন্যই হচ্ছে বেশি করে প্র্যাকটিস করতে হয়। নেক্সট হচ্ছে আমরা সিলেবাসটা দেখে নিই, কি সিলেবাস আছে। যে কার সিলেবাসে টোটাল 10টা টপিক থাকবে, 10টা সাবজেক্ট থাকছে আমাদের, 10টাই কম্পিউটার সায়েন্সেরই সাবজেক্ট। এটা একটা ভালো হয়েছে, 2022 থেকে ম্যাথ আর অ্যাপটিটিউড সরিয়ে দিয়ে শুধু কম্পিউটার সায়েন্সের পেপারটাই এনেছে জেকাতে, ঠিক আছে। 2022-এর আগে মানে 2021 পর্যন্ত ম্যাথ আর অ্যাপটিটিউড দুটো পেপারে জেকা হতো, দুটো আলাদা আলাদা পেপারে হতো। কিন্তু 2022 থেকে এখনো কন্টিনিউ এইভাবেই চলছে। হ্যাঁ, হতে পারে সিলেবাস এখনো নতুন সিলেবাস এখনো বলেনি, কিন্তু চেঞ্জ হবে না, এটাই থাকবে। যদি চেঞ্জ করারই হতো তাহলে অনেক আগেই বলে দিত, বা ইনফরমেশন বুলেটিনটা অনেক আগে পাবলিশ করে দিত যদি সিলেবাস চেঞ্জ হতো। কারণ টাইম তো দিতে হবে স্টুডেন্টদের নতুন সিলেবাস অ্যাডাপ্ট করার জন্য। এবার সিলেবাস এটাই আছে, এটা 2022 থেকে এই সিলেবাসই চলছে। প্রত্যেকবার ইনফরমেশন বুলেটিনে এই সিলেবাসটাই থাকে। 2025-এও লাস্ট এটাই ছিল, 26-এও এটাই থাকবে। 10টা কম্পিউটার সায়েন্সের কোর পেপার থাকে। তার মধ্যে আছে আমাদের পপুলার সি প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হচ্ছে C++, ঠিক আছে। উপস যেটা আছে এটা থাকে C++, উপস। দেন ইউনিক্স, ডেটা স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, যেটাকে আমরা বলি COA, মানে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, এটা আর্কিটেকচার পার্ট। অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডিবিএমএ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর ছোট একটা পার্ট দেওয়া আছে, মানে পুরো মেশিন লার্নিংটা এখানে নাই, কিছু অ্যালগোরিদম আছে আর কিছু প্রবলেমস আছে। এইটাই হচ্ছে মেশিন লার্নিং এর সিলেবাস। এটা টোটাল জেকার সিলেবাস, যেখানে খুব ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, তারপরে এদিকে সি ল্যাঙ্গুয়েজ, এগুলো থেকে বহুত কোয়েশ্চেন আসে। ডেটা স্ট্রাকচার, এমনকি ডেটা স্ট্রাকচার। আর হচ্ছে তোমার এদিকে মেশিন লার্নিং থেকে কোয়েশ্চেন আসেই মোটামুটি। এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর ডিবিএমএসটা, এইগুলো তো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। আর বেশি করে এখান থেকেই আসে। বাকি যেগুলো আছে উপসের সি ল্যাঙ্গুয়েজ বা ইউনিক্স বলো, সিওএ কম্পিউটার আর্কিটেকচার যেটা আছে, বা মেশিন লার্নিং যেটা আছে, ওখান থেকে কোয়েশ্চেন আসে। কিন্তু এই যে কটা মার্ক করলাম এগুলো থেকে বেশি আসে। আর সিলেবাস কি আছে, যেগুলো তোমরা বিসিএ বিএসসি তে তোমরা পড়েছো সেই সবই আছে, এক্সট্রা বেশি কিছু পাওয়া যাবে না। যদি কেউ বিসিএ তে মেশিন লার্নিং পড়ে থাকে বা নাও পড়ে থাকে, তার কাছে শুধু এটা এক্সট্রা হবে। আর
তাছাড়া সবই তোমাদের যা তোমরা সিলেবাসে এতদিন ধরে বিসিএ বিএসসি যা তোমাদের কোর্স হোক সেইগুলোতে যা ছিল ওই সবই হচ্ছে সিলেবাস। তো এটা একটু ভালো করেছে আর কি বোর্ড থেকে, যে কম্পিউটার সায়েন্সের পেপারগুলোকে মেন প্রায়োরিটি দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এইটা জানা খুব দরকার যে কারা কোন কলেজ পাবে, কারা কোন কলেজ পাবে না। কারণ তোমাদের প্রিপারেশনটা সেই অনুযায়ী হবে। ধরো তোমরা অন্ধের মতো খুব ভালো র্যাঙ্ক করার চেষ্টা করছো, র্যাঙ্ক করে যাদবপুর যাবে, কিন্তু তোমার এলিজিবিলিটি ম্যাচ করবে না, তো খাটনিটা বিফলে যাবে। হ্যাঁ, হতে পারে তুমি ভালো র্যাঙ্ক করে ফেললে, কিন্তু সেই র্যাঙ্ক করেও যে তুমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবে না, তো তার থেকে না করাই ভালো। তো আগে আমরা জেনে নিচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, কোন কোন কলেজে আমরা এলিজিবল। ওকে, কোন কোন কলেজে কারা এলিজিবল, কোন কোর্স গুলো আছে, কোন কোর্স জেকাতে আছে, এইগুলো আমরা জেনে নেবো। সবগুলো বলে দিচ্ছি। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের এমসিএ তে একটা জিনিস টার্গেট থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ। আর গভর্নমেন্ট কলেজ আছেই হাতে গোনা 5-6টা, কিন্তু তার মধ্যে ভালোই দুটোই, একটা দুটো। তার মানে যাদবপুর তো নাম অবশ্যই থাকবে, আর কেজিসি ম্যাকআউট ধরে নাও, বা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ধরতে পারো। বাকি আর ধরে লাভ নাই। এনভিইউ ভিইউ কেইউ এগুলো নাম মাত্রই গভর্নমেন্টাল কলেজ, প্লেসমেন্টও সেরকম হয় না, আর সেরকম অ্যাডমিশনও নেই না। ওই গভর্নমেন্ট করবে এমসিএ, তার জন্য অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে যায় ওখানে। তাছাড়া সেরকম প্লেসমেন্টের ব্যাপার নয় ওখানে। ভালো বলতে একটা যাদবপুর আর ওই ম্যাকআউট বা কল্যাণী। আর সিইউ আছে, সিইউ তে প্লেসমেন্টের থেকে রিসার্চ ওয়ার্কটা বেশি হয়, এরকম ব্যাপার আছে। তোমাদের বাকিগুলো আমি বলে দিচ্ছি। যেরকম একটু সিটিজেনশিপ কি হতে পারে, তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, মানে এগুলো বোর্ডের যে ইনফরমেশন বুলেটিন সেখানে লেখা আছে, আমি ওখান থেকে বলছি এগুলো। আর কোয়ালিফিকেশন কি, পাসড বাই অ্যাপিয়ারিং ইউজিতে। ইউজিতে তোমাদের হয় পাস হয়ে যেতে হবে, তাহলে অ্যাপিয়ারিং থাকতে হবে। তো বোথ হয়ে যাবে, অসুবিধা নাই। আমি কলেজগুলো বলে দিচ্ছি কোন কলেজে কোন কোর্স এলিজিবল আছে। এখানে কোর্স তোমরা দেখতেই পাচ্ছ, বিই বিটেক আছে, ঠিক আছে, বিটেকের কম্পিউটার সায়েন্স আছে, আইটি আছে, বা বিটেকের আদার ব্রাঞ্চ অনেক আছে। বিএসসি কম্পিউটার সায়েন্স আছে, বিএসসি অনার্স যে কোনো স্ট্রিম আছে, বিএ স্টুডেন্ট আছে, বিএ বিকম, যারা বিএ বিকম করেছে তারাও এলিজিবল। বিএসসি জেনারেল এলিজিবল, বিকম বিএ জেনারেল এলিজিবল, বিসিএ এলিজিবল, বিসিএ অবশ্যই এলিজিবল হতেই হবে, বিএসসি অনার্স আইটি এলিজিবল, বিভক, এরা সবাই এলিজিবল। মানে যেটাতে এই কোর্সের আন্ডারে যারা আছে তারা একমাত্র জেগা দিতে পারবে। এখানে সেটা বলে দিয়েছে কোন কোন কোর্স কোয়ালিফাই আছে। এবার পাশে দেখো লেখা আছে সেই কোর্সে সেই কলেজে কারা এলিজিবল। প্রথমে আমরা মডিউল 1 জেইউ লেখা আছে, জেইউ মানে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে কোন কোন কোর্স এলিজিবল সেটা দেখে নাও। তো প্রথমে বিটেক বাদ, যদি কেউ বিটেক থেকে এমসিএ করার চেষ্টা করে, যাদবপুর তো আগেই তাকে ক্যান্সেল করে দেবে, তো বিটেক স্ট্রিমটা ধরো বাদ দিয়ে দিয়েছে। বিএ স্টুডেন্টও বাদ। নেক্সট হচ্ছে বিকম বিএ জেনারেলও বাদ, আর বিভাগ এটাও বাদ। তো যাদবপুরে কারা এলিজিবল, শুধুমাত্র বিসিএ আর বিএসসি। বিসিএ একটাই স্ট্রিম বিসিএ, আর বিএসসি যতগুলো আছে কম্পিউটার সায়েন্স হোক বা অনার্স হোক বা তোমার হচ্ছে নর্মাল জেনারেল হোক, কোনো ব্যাপার নাই, বিসিএ বিএসসি একবার যাদবপুরে এলিজিবল। ওকে, এবার তার মানে এটা ভেবে নিও না যে আমি বিসিএ করেছি মানেই যাদবপুরে ভর্তি হতে পারবো না। তারও আগে আরো নিচে আরো দেখো অনেক ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হবে। যেরকম প্রথমত তোমাদের ইউজি লেভেলে টোটাল যে ইউজির এক্সামটা হবে, সেখানে তোমাদের মিনিমাম 60% মার্কস তো লাগবেই। জেনারেলদের জন্য 60%, আর এসসি এসটি ওবিসি মানে কোনো থাকলে তারা 45%। এটা একটা গেল। নেক্সট হচ্ছে ম্যাথ। যে কোনো গভর্নমেন্ট কলেজে তোমরা দেখবে ম্যাথটা লাগবে। এখানে সবগুলো গভর্নমেন্ট কলেজ, এই পাঁচটাই, পাঁচটা যে প্রথম পাঁচটা আছে এগুলো সবগুলো গভর্নমেন্ট। ম্যাকআউট এন্ড আদার্স যেটা লেখা আছে, ম্যাকআউট মানে ম্যাকআউট অনলি, ম্যাকআউট যে মেন হাউস সেটার কথা বলা হয়েছে। আর ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে যে কলেজগুলো আছে সেইগুলো হচ্ছে আদার্স এর মধ্যে আছে। তো সেইগুলোতে যাচ্ছি, আগে যে ওটা শেষ করি। তো ইউজিতে তোমাদের মিনিমাম 60% তো থাকতেই হবে, অন্য ক্যাটাগরিতে হলে 45%। ম্যাথামেটিক্সে পাস হতে হবে, যদি বিসিএ বা বিএসসি করে থাকো, বিএসসি স্টুডেন্টরা তো ম্যাথ ম্যাথ তো পড়েছেই। এবার যদি তোমরা বিসিএ স্টুডেন্ট হও, যদি তোমাদের ম্যাথ থাকে বিসিএ তে, তাহলে তোমরা সেটাতে পাস হতে হবে। সেটা যদি পাস থাকো তাহলে যাদবপুর এলিজিবল হবে। নেক্সট বলেছে ক্লাস 12 এর মার্কস হতে হবে 60%, জেনারেল, আর 45% অন্য ক্যাটাগরি। তো মিনিমাম 45% মার্কস ম্যাথে 12-এ থাকতে হবে। তার মানে এটা দেখে আর বুঝতে পারছো
যে তোমাদের 11-12 সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, বা তোমরা কমার্সের স্টুডেন্ট হতে পারো, বা সায়েন্স কমার্স ম্যাটার করছে না, 12-এ ম্যাথটা লাগবে। ক্লাস 12-এ যাদের ম্যাথ ছিল, মেনলি ক্লাস 12-এ কমার্স আর সায়েন্সদেরই ম্যাথ থাকে, তাছাড়া তো বললো না আর্টস ডিপার্টমেন্টে কারো ম্যাথ থাকে। তো ক্লাস 12-এ হচ্ছে সায়েন্স আর কমার্স যারা থাকে তারাই ম্যাথ নিয়ে পড়ে, আর যারা সায়েন্স কমার্স নিয়ে পড়ে স্বাভাবিক তারা বিটেকই করে ফেলে। হ্যাঁ, এবার যারা বিটেক করে না তারা বিসিএ তে অনেকেই ভর্তি হয়, এমন না যে শুধু সায়েন্স স্টুডেন্টরা বিটেকে যায়, অনেক সায়েন্স স্টুডেন্ট আছে তারা বিসিএ তেও করে বা বিএসসিও করে। ওকে। তো 12-এ তো 60% লাগবেই টোটাল। আচ্ছা, 12-এ ম্যাথেও 12-এ যেটা বলছিলাম যে ম্যাথের স্টুডেন্ট হতে হবে, 12-এ ম্যাথেও 60%, আর টেনেও 60%। টেনে টোটাল মার্কস 60%-এর উপরে হতে হবে, 60% হতে হবে। আর টেনে ম্যাথ থাকলেও, টেনে সব ম্যাথ থাকে, সেখানেও 60% নাম্বার লাগবে। তো এবার ধরো যারা আর্টস স্টুডেন্ট থেকে বিসিএ তে এসে তাদের তো লাইন প্রথমেই কাট যাদবপুরের জন্য। যাদবপুর বলে না, সব গভর্নমেন্টই কাট, কারণ তুমি যারা এই দুটো জায়গা দেখতে পারবে, এই জায়গাটা এতদূর পর্যন্ত সবারই নাম্বার লাগবে, এক লাইন পর্যন্ত সবার লাগবে। ঠিক আছে। ক্লাস 12-এ ম্যাথের নাম্বার এই জায়গাটা সবার লাগবে। দেখো ম্যাথের এই ঘরটা যদি দেখো সবার লাগবে, শুধুমাত্র মার্ক আউটের লাইনটা দেখতে পারো, মার্ক আউট অ্যান্ড আদার্স এখানে না বলে দিয়েছে। ম্যাথের লাইনটায় ম্যাথামেটিক্স ফোর ইন ক্লাস 12 এখানে কিন্তু না বলে দিয়েছে। ঠিক আছে। আর এখানে মার্ক আউটের আন্ডারে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজও আছে, যেটার নাম হচ্ছে কেজিইসি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা মার্ক আউটে অ্যাফিলিয়েটেড, তাই এটা এই আন্ডারে আছে, মানে মার্ক আউটের লাইনে আছে। এই একটাই গভর্নমেন্ট কলেজ আছে। আর মার্ক আউট ইন হাউস, এটা দুটো গভর্নমেন্ট কলেজ, এই দুটো গভর্নমেন্ট কলেজই আছে যারা ম্যাথ দেখে না, তোমার 12-এ ছিল কি না। তো স্টুডেন্টের কাছে এটাই একটাই চান্স থাকে যে গভর্নমেন্টও পড়বে, আর একটা ভালো গভর্নমেন্টই পড়বে, সেটা হচ্ছে কেজিইসিটাই আছে আর মার্ক আউট আছে। স্টুডেন্টের কাছে এই দুটোই চান্স যদি তারা গভর্নমেন্ট থেকে পড়তে চায়, যাদের ম্যাথ ছিল না 12-এ তাদের কথা বলছি। ওকে। আর বাকি যে গভর্নমেন্ট কলেজগুলো দেখছো এখানে সব তো ম্যাথ লাগবেই। আর এখানকার ম্যাক্সিমাম স্টুডেন্টই বিএসসিরই হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট বিএসসি হয়। যাদবপুরের ম্যাক্সিমাম স্টুডেন্ট বিএসসি, ওই কয়েকটা বিসিএ থাকে, কিন্তু ধরে নাও 90% স্টুডেন্ট বিএসসি যাদবপুরে। বিসিএ স্টুডেন্ট হাতে গোনা 4-5টা থাকে, বাকি সব বিএসসি, কারণ বিসিএ তো ম্যাথ থাকে না ম্যাক্সিমাম স্টুডেন্টের, যারা সায়েন্সের হয় তাদেরই থাকে। আর বিএসসি তো সবাই সায়েন্সেরই স্টুডেন্ট, স্বাভাবিক ওদের থাকবেই ম্যাথ। তো এটাই হচ্ছে ব্যাপার, গভর্নমেন্ট কলেজে ম্যাথ ম্যান্ডেটারি। এবার বাকিগুলো তোমরা তোমরা দেখে নাও কার কি আছে। যেটা মেনলি বলার ছিল আমি সেটাই বলে দিলাম, কারণ যাদবপুরই মানুষের টার্গেট থাকে। এবার যদি কেউ সিইউ চায়, সিইউ তে একটা মজাদার ব্যাপার, তোমরা যদি দেখবে বিসিএ রা এলিজেবল না। সিইউ আবার এমন খেলায় খেলেছে, ওরা বিসিএ কি বাদ দিয়ে দিয়েছে, যারা বিসিএ তে পড়েছে তারা সিইউ তো পাবেই না। ঠিক আছে। জানি না এরকম রুলস সিইউ তে কেন আছে। আর বিএসসি তে যারা আছে এই দুটো লাইন দেখতে পারো, তারা সবগুলোতে এলিজেবল। বিএসসি রা সব কলেজ এলিজেবল, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর বিসিএ শুধুমাত্র সিইউ বাদে বাকি সব কলেজ এলিজেবল। আর নাম্বার তোমরা নিচে দেখেই নিচ্ছ, কোনোটাতে পাস হতে হবে, আর কোনোগুলোতে কিছু 45% বা 50%, 60% এরকম নাম্বার লাগবে। অনলি তোমার মার্ক আউট, আর মার্ক আউটের ওই কেজিইসি বা যত প্রাইভেট কলেজগুলো আছে তাদের তো না, ধরে নাও না, সব ম্যাথামেটিক্স এ না। প্লাস ওরা 11-10-এরও নাম্বার দেখে না, মানে ওদের ম্যাক্সিমাম নাই দেখে নাও, সবই না। তোমার যদি বিসিএ তেও ম্যাথ না থাকে, অনেকে থাকতেই পারে যে ম্যাথামেটিক্স ইউজিতে ম্যাথ নাই, অনেক স্টুডেন্টের বিসিএ তে ম্যাথ যদি না থাকে তারা কি করবে, তারাও মার্ক আউটে চান্স পাবে, কারণ মার্ক আউট বিসিএ তেও ম্যাথ দেখবে না, ও না বলে দিয়েছে। মার্ক আউট জাস্ট নিচের দুটো জিনিস দেখবে, প্রথমত 50% মার্কস থাকতেই হবে, আর 50% মার্কস এখানেও থাকতে হবে 12-এ। এক্সাম ফিস ফিস একটু বলে দিই, তারপরে এগুলো আসছে। আচ্ছা, ফিস ব্যাপারটা বলে দিই, পেমেন্ট গুলো কেমন হয়, মানে এটা এক্সামে টোটাল পেমেন্টের ব্যাপারগুলো আমি এখানে দুটো ভাগে ভাগ করেছি, একটা জেনারেলদের জন্য আলাদা পেমেন্ট, একটা আদার্স। শুধুমাত্র একটা জায়গায় এটা ম্যাচ করছে না, বাকি সব সেম। এক্সাম ফিস, যেমন তোমরা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবে, যেটা 9 তারিখ থেকে শুরু হচ্ছে এপ্রিলে, এক্সাম ফিস জেনারেলদের জন্য 500, আদার্সের জন্য 400। এই জায়গাটা একটু কম নিচ্ছে, বাকি সব ম্যাচ করবে। কাউন্সিলিং ফিস, এবার তোমার এক্সাম টেক্সাম দিয়ে ফেললে, এবার তোমার যখন কাউন্সিলিং এ বসবে, কলেজ চুজিং হবে, এই কাউন্সিলিং এর জন্য হচ্ছে
জেনারেলদেরও 500, আদার্সদেরও 500, মানে 500 টাকা কাউন্সিলিং এর জন্য লাগবে। তাহলে 500 1000 টাকা তোমরা বোর্ডকে দিয়ে দিচ্ছ, এটা বোর্ডের টাকা। 500 করে যে টাকাটা দিচ্ছ এটা হচ্ছে WBGA WB টাকা, ঠিক আছে? 500 দিয়ে দিলে। নেক্সট হচ্ছে সিট অ্যালটমেন্ট ফিস। এই সিট অ্যালটমেন্ট ফিস হচ্ছে 5,000। এবার 5,000টা ভেবো না যে বোর্ড নিয়ে নেবে, এই টাকাটা বোর্ডের না। সিট অ্যালটমেন্ট ফিসটা হচ্ছে তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজে তোমার সিটটা বুক করার জন্য যে 5,000 টাকাটা দিচ্ছ, সেই 5,000 টাকাটা কলেজের যে কোর্স ফি সের সঙ্গে অ্যাড হয়ে যায়। এটা বোর্ডের থ্রুতে কলেজের কাছে চলে যাবে। তো এটা একটা গেল, সেটা সবার জন্য 500। আর হচ্ছে এক্সাম রিভিউ। যদি তোমাদের মনে হয় যে তোমার কোনো নাম্বারে তোমাকে ভুল দিয়েছে, বাট তুমি ঠিক করেছো, ওরা ভুল বলছে, তো সেই ক্ষেত্রে আমরা রিভিউ করতে পারি, চ্যালেঞ্জ করতে পারি। রিভিউতে মজার কি, পার কোশ্চেন 500 টাকা রিভিউ, পার কোশ্চেন 500 টাকা করে নেয়। যারা মার্কআউটের স্টুডেন্ট আছো তারা জানো যে রিভিউ পেপার পার সাবজেক্ট 200 করে নেয়। এরা আরো লুটে, এরা পার কোশ্চেন 500 করে নেয়। এবার তোমার সেটা ঠিক হোক বা ভুল হোক কোনো ব্যাপার নাই, পার কোশ্চেন 500 টাকা দিতে হবে, ঠিক আছে? তো রিভিউ প্রসেসটা বলে দিলাম যে 500 করে হচ্ছে, বাকি সব সেম সেম, শুধু জেনারেল আদার্স এর মধ্যে একটা জায়গায় চেঞ্জ, সেটা হচ্ছে এক্সাম ফিস। ওই জায়গাটায় 100 টাকা ছাড়, বাকি সবারই সেম সেম। ওকে, পেমেন্টের ব্যাপারটা গেল। সেটা হচ্ছে এক্সাম জোন, মানে এক্সাম জোন কি কি করতে পারে তোমরা, তিনটে জোন চুজ করতে পারবে, ঠিক আছে? সবার জন্য তিনটে করে জোন চুজ করতে পারবে, নিজের প্রেফারেন্স অনুযায়ী চুজ করে নেবে। নেক্সট হচ্ছে ইনস্টিটিউট, কোন কোন ইনস্টিটিউট যে কার বোর্ডের সাথে আছে, এবার সেটাই বলি। প্রথমত যাদবপুর ইউনিভার্সিটি, যেটা তোমরা ওই জায়গাটায় দেখলে, যাদবপুর আছে ইউনিভার্সিটি, ঠিক আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, কল্যাণী ইউনিভার্সিটি যেটা কল্যাণী বিশ্ববিদ্যালয় সেটা আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেটা এনবিইউ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ভিইউ, তারপরে হচ্ছে মাকাউট, আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি টেকনোলজি, যেটা মেন ক্যাম্পাস, ওটা আছে। আর তোমাদের বলেছিলাম কেজিইসি আছে, এটাও কেজিইসি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা যেহেতু মাকাউট অ্যাফিলিয়েটেড, তো ওই মডিউল 6 এর সব মাকাউটেরই কলেজগুলোই আছে, মাকাউট অ্যাফিলিয়েটেড কলেজগুলো। অটোনোমাস কলেজগুলো নাই কিন্তু এখানে, এখানে অটোনোমাস কলেজে নাম পাবে না। অটোনোমাস কলেজের জন্য কোনো এন্ট্রান্স লাগে না, এবার ওদের নিয়মে ওরা ভর্তি করা যেহেতু অটোনোমাস, কিন্তু এরা নকআউট অ্যাফিলিয়েটেড, তাই সবাই জেকার থ্রুতে অ্যাডমিশন নেবে। আর কি আছে দেখি। আচ্ছা, এক্সাম ফর্ম ফিল আপের ডেট যেটা বলে দিই, তোমাদের এক্সামের ডেট টেন্টেটিভ ডেট দিয়েছে 14/6/2026, মানে 14 জুন, জুনের দেওয়া আছে। আর অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে থেকে, 9th of April, 9 তারিখ থেকে এই মাসে শুরু হচ্ছে। এখানে 9 তারিখ দেওয়া আছে, এবার ওটা অনেকদিন চলবে, ধরে নাও তোমাদের 5-6 দিন তো থাকবে, বা 1 উইক ধরে নাও, যে এপ্রিলের 1 উইক মানে 9 থেকে শুরু করে আরো 7 দিন পর্যন্ত এই পুরো কাজটা চলবে, ঠিক আছে? এক্সাম ফর্ম ফিল আপ এটা হবে। আর 14 তো দেওয়া আছে এক্সামের ডেট, এবার ওটা পিছলেও পিছোতে পারে, আগাবে না খুব একটা, কিন্তু পিছলে পিছোতে পারে, সামনে এগোনোর কোনো চান্স নেই, পিছোতে পারে। এবার এটা সম্পূর্ণ বোর্ডের উপর ডিপেন্ড করছে, বোর্ড কি করবে। তো এটা টেন্টেটিভ ডেট আপাতত এটাই আছে, এটা মেনেই আমাদের চলতে হবে। আচ্ছা, কোশ্চেন আমি একটু বলে দিই কেমন কি কোশ্চেন, কোথা থেকে কতবার কতগুলো কোশ্চেন এসছে, ঠিক আছে? এটা 2022 থেকে 25-এর মধ্যে কোন সালে কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন এসছে। যেরকম প্রথমে তোমার সিতে দেখে নাও, প্রথমে সি আছে। 2022 থেকে যদি দেখি, 2022-এ নাম্বার অফ কোশ্চেন 10টা ছিল, টোটাল 12 মার্কস। এবার বলতে পারো 10টাতে 12 মার্কস কি করে হয়, কারণ ওই যে এমএসকিউ আছে না, এমএসকিউ নাম্বার অফ দুটো করে, তো সেই ক্ষেত্রে আমরা সাজিয়ে নিয়েছি। আমি তোমাদের পিডিএফটা দেখে দেবো, তোমরা ডিটেলস এগুলো দেখে নিও, আমি এগুলো আর বললাম না, ঠিক আছে? এগুলো যতগুলো কোয়েশ্চেন এসছে 2022 থেকে 25 ওখান থেকেই বার করা আছে, কোন কোয়েশ্চেন কত, মানে প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো কোয়েশ্চেন, তার কতগুলো মার্কস, কোয়েশ্চেন থেকে এগুলো বার করা হয়েছে, ঠিক আছে? সি++, ডিএসএ, ইউনিক্স, দেখো ডিএসএ যে জায়গাটা দেখো, 25 সালে কিন্তু ডিএসএ থেকে 22 মার্কস এসছে, ডিএসএ থেকে বহুত কোয়েশ্চেন ছিল 2025-এর এক্সামে। সি++ থেকে 6 মার্কস, বেশি না, 6 মার্কস, সবগুলো কোয়েশ্চেনই মার্কস টুতে এসেছিল, তিনটে কোয়েশ্চেন দিয়েছিল, তিনটে কোয়েশ্চেনই মার্কস টুতে, এমএসকিউ তে ছিল, এমসিকিউ তে সি++ ছিলই না। কম্পিউটার নেটওয়ার্কিং থেকে 15 নাম্বার ছিল, আর্কিটেকচার থেকে 17 নাম্বার দিয়ে দিয়েছিল, বেশি করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? ইউনিক্স থেকে প্রত্যেক বরাবরই কম নাম্বারই আসে, খুব একটা বেশি আসে না। আর ইউনিক্সটা পড়তেও সহজ লাগবে, কারণ ইউনিক্স তোমার সাথে কমান্ডটাই পড়তে হবে, ইউনিক্সের কমান্ড আর ভিআই এডিটর একটা আছে, এই দুটো থেকেই সব কোশ্চেন, ম্যাক্সিমামটা কমান্ড থেকে।
তো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস হলো। আর আচ্ছা, এক্সাম স্ট্র্যাটেজিটা কি হবে? তো প্রথমে বললাম তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করতে হবে। প্রথমে তোমাদের দেখতে হবে তোমরা কিসে এলিজিবল, কোন কলেজ এলিজিবল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া না চেক করে আমরা গাধার খাটনি খাটবো না, কেউ খাটা উচিত না। যদি আমি পার্টিকুলার কলেজটা নাই পাই, সেই কলেজে যাওয়ার জন্য যে খাটনিটা আমার করা দরকার সেটা আমি করবো কেন? আমি যদি এমন একটা কলেজ পাচ্ছি যেখানে কম খাটনিতে একটা র্যাঙ্ক করে মোটামুটি আমি যেতে পারবো, সেটা দরকার নাই। তারপরে তোমরা কলেজ তো চুজ করবে, প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিলে কে কোন কলেজ পাচ্ছ। তোমরা কলেজ চুজ করবে যে আমি এই কলেজে ভর্তি হতে চাই। এবার শুধু পার্টিকুলার একটা কলেজ না, তোমরা অপশন হিসেবে আর দুটো অল্টারনেটিভ রাখতে পারো, যে এটা যদি না হয় তাহলে এটা চুজ করে নিলে। তারপর র্যাঙ্ক ট্যাঙ্ক দেখে নিব যে সেই কলেজে আমাদের র্যাঙ্ক কত করতে হবে ভর্তি হওয়ার জন্য, একটা বিটুইন রেঞ্জের মধ্যে থাকতে হবে। কারণ আমরা সামনে পেছনে ধরবো না, আমরা একটা রেঞ্জে থাকবো যে এখান থেকে এর মধ্যেই হবে। কখনো সেটা কিছুটা এগোয়, কখনো সেটা কিছুটা পেছোয়, পুরো ফিক্স থাকে না। ঠিক আছে? তারপরে সেই মতো সাবজেক্ট প্রেফারেন্স করবে। এমন না যে তোমাকে এক্সাম দিতে গেলে সব সাবজেক্টই পড়ে যেতে হবে। 10টায় 10টা সাবজেক্ট তারাই পড়বে যাদের র্যাঙ্ক একদম বেশি, মানে ভালো দরকার। টপ 30 বা টপ 20-র মধ্যে যাদের র্যাঙ্ক দরকার, তারা তারা সব সাবজেক্ট পড়বে। এবার তোমার যদি র্যাঙ্ক ধরো দরকার কলেজে ভর্তি হওয়ার জন্য 300 400 এরকম, তা তোমার সব সাবজেক্ট পড়া দরকার নাই। তোমার যেগুলো মনে হবে আমি ভালো পারছি সেই সাবজেক্ট, আর যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে সেই সাবজেক্ট, যেটা তোমাদের এটা হেল্প করবে যে ম্যাক্সিমাম কোশ্চেন কোথা থেকে বেশি আসার সম্ভাবনা আছে। আর আমি বলেও দিয়েছি নেটওয়ার্কিং ওয়েস, ডিবিএমএ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সি, ডিএসএ, এই 5-6টা যদি ভালো মতো পড়ো, তাহলে এখান থেকে তোমাদের প্রিফারেন্স অনুযায়ী ভালো কলেজ হয়ে যাবে, র্যাঙ্ক হয়ে যাবে আরামসে।